আচ্ছা, আচ্ছা। তো ফান্ডামেন্টাল আন্ডাটা আপনাদের মানে ওগা বরাবর ঢুকানোর আগে আচ্ছা তাহলে আমি শুরু করি। এই যে যে শুরু করে দাও। এই যে ফান্ডামেন্টাল আন্ডার কথা যে আপনি বললেন, এটা তো আপনার নবীকে আন্ডা বানায়া যদি আমরা আল্লাহর পেছন দিয়ে ভরে দেই এবং আল্লাহর জিহ্বা দিয়ে যদি আমরা মোহাম্মদের পেছনটা চাটাই, হ্যাঁ? তাইলে কেমন হবে বলেন তো? আল্লাহ কি মজা পাবে নাকি আল্লাহ মজা পাবে না? সেটা একটু আগে বলেন তাহলে। শুনেন, শুনেন আমি তো বলার জন্যই যে মানে ইসলামের যে মানবতার আপনাদের যে মানবতার সংজ্ঞা আচ্ছা যে এই বিষয়গুলো যে মানবতার সংজ্ঞাটার ডেফিনিশন কে দিবে? যে কোনটা মানবতা, কোনটা নৈতিকতা, কোনটা অনৈতিকতা বা কোনটা মানে বর্বরতা? এটা দিবে একটা পক নামক একটা মানে না, অদৃশ্য না, না, না পোকা ভাই, আছে। আপনাদের ছোটবেলায় যেই ওই যে মনে আছে না আপনাদের ছোটবেলায় সিজদা পজিশনে যেই বসায় আপনার হুজুর যে আপনার কাঁধে উঠছিল যে নিশ্চয়ই ওই হুজুরই দিবে, তাই না? আমার তো মনে হয় না এছাড়া আর কোনো হুজুরের দেওয়া পসিবল। হ্যাঁ, সেটা ঠিক আছে ফারাজ ভাই, আপনার কথা ঠিক আছে। কিন্তু মনে করেন আমি যদি বলি যে পক নামক একটা অদৃশ্য পোকা আছে, সেই পোকাটাই মানবতার সঠিক সংজ্ঞাটা দিতে পারবে। কারণ সেই পোকাটা হচ্ছে সর্বশক্তিমান এবং সেই পোকাটাই সেই অদৃশ্য পোকাটা পক নামক সেই অদৃশ্য পোকাটা সমস্ত মহাবিশ্ব সৃষ্টি করছে। এটা যদি কেউ বলে, তাইলে কি এইটাকে কি আমরা একটা অথেন্টিক মানবতার সংজ্ঞা হিসেবে গণ্য করতে পারবো ফারাজ ভাই? আমার তো মনে হয় সেটাই করা লাগবে আছে ভাই, এছাড়া তো আর কোনো উপায় আছে বলে তো মনে করতে পারতেছি না। মনে করেন বিলিভার ভাই, আপনাকে প্রশ্ন, মনে করেন পক নামক একটা অদৃশ্য পোকা আছে, সেই অদৃশ্য পোকাটা বলছে মুসলমানদের পাছা দিয়ে, মুসলমানদেরকে পাইলেই পাছা দিয়ে একটা লোহার ডান্ডা ঢুকায় দাও, এটাই মানবতা। হুম। এখন এই পক নামক যে অদৃশ্য পোকাটা, সেটাই নাকি আমরা বিশ্বাস করি পক নামক সেই পোকাটা মহাবিশ্ব সৃষ্টি করছে এবং সে সর্বশক্তিমান। তাহলে কি আমাদের এই কথাটা কি মানবতার কথা হবে? হয়তো চলে গেল। ফারাজ ভাই, আমার আমার পয়েন্টটা তাইলে আমি একটু বলি আবার, কারণ এই মুমিন তো চলে গেল। ফারাজ ভাই, আমার ইয়াটা হচ্ছে, পয়েন্টটা হচ্ছে যে যদি এরকম কেউ বলে যে এরকম একটা পক নামক একটা সর্বশক্তিমান পোকা আছে, সেই পোকাটাই মহাবিশ্ব সৃষ্টি করছে। এখন এই পোকাটা বলছে মুসলমানদেরকে পাইলেই তাদের পাছা দিয়ে একটা লোহার ডান্ডা ঢুকায় দাও, এটাই মানবতা। And সে যদি এই মানবতার সংজ্ঞাটা দেয়, এখন এই সংজ্ঞাটাকে কি আমরা মানবতার সংজ্ঞা বলতে পারি ফারাজ ভাই? কি বলেন? ভাই আমি স্টুপিডদের সম্পর্কে আর আলোচনা করতে ইন্টারেস্টেড না আছে ভাই। উই ক্যান মুভ অন। ঠিক আছে, তাহলে পরের জনের কাছে চলে যাই। আপনি এই যে ইয়াটা দিয়ে দেন, ব্যানারটা কই গেল? দাঁড়ান, দিচ্ছি আমি। দিছি আছে ভাই, আমি তো দিছি, এই যে আছে তো দিছি আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। জহির খান আপনাকে যুক্ত করা আছে, বলেন। মহিউদ্দিন ভাই, হ্যাঁ, বলেন। আমি অসুস্থ, কথা শুনেন দয়া করে, খাটি দিবেন না, বুঝছেন? দিতেও হ্যাঁ, পারি। আপনি আপনি অসুস্থ বইলে তো আপনি কোনো এক্সট্রা মানে ইয়া পাইবেন না ভাই, খাতির পাইবেন না ভাই। হ্যাঁ? না না, অসুস্থতার জন্য ওই দিন আমাদের এখানে কাটি দিছে কোটা, তো ওই ভাই, অসুস্থতার জন্য এখানে কোনো কোটা নাই যে অসুস্থ হইলে আমরা কাটি দিব না। যে অসুস্থদের আমরা একটা স্পেশাল ট্রিটমেন্ট দিব, অসুস্থ আইসা যে কেউ যতক্ষণ ইচ্ছা কথা বলতে পারবে, এরকম তো কোনো কোটা এখানে নাই ভাই। এন্ড অসুস্থ হন আর সুস্থ হন, এই দিয়ে ভাই আমাদের কাছে যায় আসে না। আপনি অসুস্থ, এটা আমাদের শুনে ভালো খারাপ লাগতেছে, আপনার সুস্থতা আমরা কামনা করি। কিন্তু আপনি অসুস্থ এই কারণে আপনি এখানে আপনারে কাটি দিব না বা আপনারে কাটি দিব, কোনটাই করব না। কাটি দিতেও পারি, কাটি নাও দিতে পারি, এটা বলা যাচ্ছে না ভাই, বলেন। ওই দিন কথা বলছিলাম তো, আপনারা কাটি দিচ্ছেন, এই জন্য বলতেছি, আচ্ছা, বুঝছেন? কিন্তু ভাই অসুস্থ যে বইলাও লাভ নাই, অসুস্থ বইলা কোনো লাভ হইল না তো তাইলে, যে অসুস্থ হইলে যে না, আপনার কাটি দিব না এমন কোনো গ্যারান্টি নাই আপনার ভাই। কথা, আমার কথা শুনে আপনারা কাটি দিচ্ছেন আর কি, বুঝতে পারেন নাই আর কি। ভাই টপিকে যান টপিকে যান। টপিকে যাব। আমার কোনো ও, প্রশ্ন নাই। আমি তো আপনার .com এর একজন পাঠক, বুঝছেন? সবসময় আপনার সবসময় দর্শক আপনার আর কি। একটা কথা ছিল। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন, শোনা সমস্যা যাচ্ছে নাই। ভাই, বলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন ছিল যে হযরত আলীর হোসেন, হাসান হোসেন, এটা তো আলীর সন্তান এবং পরিবার, নবীর পরিবার কেন হইল এটা? হ্যাঁ, নবীর পরিবার তো এটা হওয়াটা মানে ইসলামের ইয়াটা হচ্ছে ছেলেদের কাছ থেকে পরিবারটা হয়। বংশ জি জি। ইয়াটা হয় হুম, ছেলেদের কাছ থেকে। কিন্তু যেহেতু মুহাম্মদের কোনো ছেলে ছিল না, এই কারণে ওই ফাতেমার বংশেরই পরে। মুহাম্মদ যেহেতু হাসান হোসেনের অনেক আদর করতো, এইজন্য ওইটাকেই পরিবার বলা হয়। আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন ছিল যে হযরত আয়েশার সাথে যুদ্ধ হয়েছে হযরত আলীর সাথে, সিফফিনের যুদ্ধ।
নাকি জঙ্গের জামাল কণ্ঠ হয়েছে? জঙ্গে জামাল। আচ্ছা আচ্ছা, এতে এখানে তো আয়সা এইভাবে যুদ্ধ করলো, এই তো সৈন্য সমাবেশ কিভাবে করাইতো, টাকা পয়সা কিভাবে পাইছো, তা করে বলবেন কি? সেই সময় আয়েশা কয়েকজন সাহাবীর কাছ থেকে সাহায্য চাইছিল। কয়েকজন সাহাবী তাকে সাহায্য করছে, কয়েকজন সাহাবী তাকে পরামর্শ দিছে যে ঘরে থাকতে, ঘরের ভিতরে প্রবেশ করতে। যেহেতু কোরআনের আয়াতে বলা জি, আছে নারীদের ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে। তখন হুম, পরে যেই কয়েকজন সাহাবী আয়েশাকে সাহায্য করছিল, যারা ছিল ওসমানের মৃত্যুতে যারা অনেক কষ্ট পাইছিল এবং ওসমানকে সমর্থন করত, তারা গিয়ে তাদের মধ্যে কিছু গিয়ে আয়েশাকে সমর্থন করে এবং আয়েশার যুদ্ধে যুক্ত হয়। মূল বিষয়টা ছিল কিছু লোক আগে থেকেই আলীর বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করছিল বা প্ল্যান করছিল। তখন আয়েশা যখন এই যুদ্ধটা ঘোষণা করে তখন তারা গিয়ে আয়েশার সাথে যোগ দেয়। তারা আগে হুম, থেকেই, মানে এটা আয়েশা যে নিজের ইচ্ছায় তাদেরকে যুদ্ধে নিয়ে আসছে তা না। আগে থেকেই কিছু লোক আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। আয়েশা যখন করছে তখন তারা গিয়ে আয়েশার সাথে জুটছে। কিন্তু আয়েশা যুদ্ধ করতেছিল, করার কিছুদিনের মধ্যেই আয়েশা আবার নিজের ভুল বুঝতে পারছে, যে তখন তাকে কয়েকজন বিখ্যাত সাহাবী চিঠি লিখে জানাইছে যে এই জিনিসটা তো ঠিক হচ্ছে না। আপনি একজন মেয়ে মানুষ, আপনি মেয়ে মানুষ হয়ে এভাবে মুসলমান সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। এই জিনিসটা সম্পূর্ণ হারাম ইসলামে। কোরআনের আয়াতটা মাইনা নেন, মাইনা আপনি ঘরে আবার প্রবেশ করেন। তখন আয়েশা আবার জি, শেষে গিয়ে ঘরে প্রবেশ করছে। ধন্যবাদ ভাই। আপনার লাইভে যোগ দিয়েছি, আপনি কথা বলতে এই অনেক ভালো লাগতেছে আমার আর কি। এই জীবনে প্রথম আপনি কিন্তু অপরাধী আমার ব্যাপারে, বুঝছেন? আপনি আচ্ছা, আমার ইমান হারা করছেন। আপনার জন্য দোজখের আগুন ওয়াজিব, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ওই তো আমি এমনেও যাবো, আমরাও যাবো। অসুবিধা কি? হ্যাঁ ভাই, এই কথা আর কি। হ্যাঁ, ভালো থাকেন। আমার লাইভে আসতে একখানা আমাকে কথা বলার সুযোগ দিবেন। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে ভাই, আবারও যুক্ত হয়েন, কথা হবে। আর নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আপনার সাথে হুম কথা বলে হুম, ভালো লাগলো। ঠিক হ্যাঁ আছে? ওকে, হ্যাঁ থ্যাংক আচ্ছা, ইউ। ভাই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ফারাজ ভাই, আজকে শুরুতে যিনি যুক্ত হয়েছিলেন দেখলাম যে উনি অত্যন্ত বয়স্ক, একদম ক্যামেরা অন করে ঢুকে গেছে। অত্যন্ত বয়স্ক একজন ব্যক্তি। উনি নাকি আবার একজন আ ইমাম সাহেব না যেন মাদ্রাসার শিক্ষক কিছু একটা হবেন। উনি এই যে লাইভ টাইপ শুনে নাস্তিক হয়ে গেছে। এবং আমি তারে বললাম যে, "আপনি আর বেশি কথা বইলেন না। আ বিপদ হবে।" দেখ, অনেক বয়স্ক মানুষ আমাদের লাইভ গুলা শোনে আরকি। এই জন্যই বলি আসিফ ভাই, আপনি যে মাঝে মাঝে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন ভাই, এটা ঠিক না ভাই। হ্যাঁ, এই যে মাঝে মাঝে যে এই টোটাল আ ডন টোটাল টাইপের কি জানি সাউন্ড করে, এরকম কি টাইপের ওয়ার্ড ইউজ করে, এটা ভাই উচিত না আসিফ ভাই। এটা তো খেলা উচিত আপনার। আমি করি। ভাই, আচ্ছা, ঠিক আছে, আমরা দুজনেই করি। ঠিক আছে, মেনে নিলাম। না, দুজনেই মাঝে, মাঝে তবে করি। আসিফ ভাই, আই থিংক আমাদের আমাদের লাইফটা আরেকটু ইয়ে হওয়া উচিত। আই থিংক ফ্যামিলি ফ্রেন্ডলি হওয়া উচিত আসিফ ভাই। কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি মানে আসলে ফারাজ ভাই, আমি যেভাবে নরমালি কথাবার্তা বলি সেভাবেই তো বলব। এখন আমার নরমাল কথাবার্তা যদি ফ্যামিলি ফ্রেন্ডলি না হয়, তাহলে আমি জোর করে কিভাবে নিজেকে ফ্যামিলি ফ্রেন্ডলি করি বলেন তো? বিকজ আমি এই জন্য বললাম আর কি আসিফ ভাই, বিকজ আমাদের কাছে কয়েকজন আন্টি যুক্ত হয়েছিলেন, এবার উনি ওনারা বলছেন যে তিনি তার সন্তানকে নিয়ে আমাদের লাইফ দেখেন। তো এই সময় তো ভাই যখন আর কি মানে এদের উপর মেজাজ খারাপ হয়, তখন যদি আমি ওটা মাথায় রাখি, তাহলে তো ভাই আহ, জিনিসটা খারাপ দেখায় আর কি। তো ওই জন্য বললাম আর কি ফ্যামিলি ফ্রেন্ডলি। সেটা ঠিক, আপনার মানে আপনার যুক্তি আমি মেনে নিচ্ছি। কিন্তু আসলে এটা আমার পক্ষে কতটুকু হবে, আ মানে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে তাহলে, যে এই যে এই দর্শকরা দেখতেছে। কিন্তু সেটা মাথায় রাখতে গেলে তো সব কথা যখন ধরেন আসছে, মুখে আসছে, তখন বললাম না। তাহলে একটু আমাদের মানে ন্যাচারালিটি অরিজিনালিটি একটু নষ্ট হবে না? তাছাড়া অনলাইনের সবচেয়ে বড় ফেমিনিস্ট এসে তো আপনাকে বলেই গেছিল যে আপনি যে আহ, আপনাদের আপনার সংশয়.com যে যে পর্নোগ্রাফিক যে লেখাগুলো লেখাতে, এটা তো ভাই খুবই কোন কোন আপনি লিখতে পারতেন। আপনি লিখতে পারতেন যে যে ধরেন আপনি আহ, দুইজন ইসের সাথে, দুইজন হচ্ছে আপনার গার্মেন্টস কর্মীর সাথে কিভাবে কি করছেন, যদি যদি করে থাকেন আর কি, গার্মেন্টস কর্মীর সাথে ইস! threesome। মারলেন ভাই। আচ্ছা ফারাজ ভাই, যে ২ রিকশাওয়ালার সাথে এটা এই কাহিনী ফেসবুকে লেখে। মানে রগরগা কাহিনী। ২ রিকশাওয়ালার সাথে সে একদিন রিক্সা ভাড়া করে অনেক রাত পর্যন্ত ঘুরছে এবং বাংলা মদ খেয়ে ২ রিকশাওয়ালার সাথে একসাথে এসে থাকছে। এই মানে গল্পটা আসলে That's not pornography. That's just বাক স্বাধীনতা। এটা হচ্ছে তার এক্সপ্রেশন, মানে তার ফ্রিডম অফ এক্সপ্রেশন। এটার মধ্যে আপনি রিক্সাওয়ালার দিকে কেন ফোকাস করতেছেন? আপনি কি ভাই মানুষের অধিক মানে আপনি কি সমাজের সাম্যতা চান না? জাস্ট বিকজ সে রিক্সাওয়ালা, এজন্য আপনি তাই বলে ভাই, এ
এটা তো রিকশা না, আমার কিন্তু খারাপ লাগছিল রিকশাওয়ালাদের জন্য ভাই। আপনি কি ভাবছেন? আমি রিকশাওয়ালাদের ছোট করছি? আমি কিন্তু রিকশাওয়ালাদের ছোট করছি না। আমার কিন্তু খারাপ লাগছিল আসলে রিকশাওয়ালাদের জন্য যে তারা ২ জন এইডস নিয়ে বাসায় গেল। মানে এইডস, সিফিলিস আরো কত কি আছে সেগুলো নিয়ে বাসায় গেল, তাই না? তাদের থেকে তাদের বউদের হবে, তাদের বউদের থেকে আ সে মানে মনে করেন ওই গার্মেন্টস ফ্যাক্টরির মালিকের হবে, মালিকের থেকে আমি মালিকের আমি বউয়ের তো হবে। কখনো ভাই ওটা খুঁজে দেখিনি। আমার একজন খুঁজে দিছিল আরকি, বুঝছেন? ওই লেখাটা খুঁজে দিছিল আমাকে একজন। তো পরে একদিন সময় করে ওই স্ক্রিনশট পাঠাইছিল, স্ক্রিনশটটা পড়লাম আরকি। দেন পড়তেছিলাম আর মনে পড়তেছিল যে দ্যা সেম পারসন এসে আসিফ ভাইকে অ্যাকিউজ করতেছিল সবার সামনে। আপনি আপনার সংশয়.com দিয়ে আমার সমস্যা নাই। বাট আপনি যে পর্নোগ্রাফিক লেখাগুলা লিখেন সংশয়.com দিয়ে। ইস! এ ভাই। এবং এই নারীবাদীর ফেসবুক প্রোফাইলে আপনি ঢুকছেন কখনো? আ আ ঢুকছিলাম আসিফ ভাই। হচ্ছে আপনার সাথে ওই ইশার পরে আমি তো এর আগে আমি আমি বলতেছি না এর আগে তাকে চিনতাম না। আমি মূলত হচ্ছে কাউকে তেমন একটা ফলো করি না ফেসবুকে। আ আমি উনাকে ওই সেন্স এ কখনোই দেখি নাই এর আগে। তো আমি এরপরে দেখেছিলাম। এরপরে হচ্ছে আপনার মানে উনাকে নিয়ে কয়েকটা ভিডিও-টিডিও বানিয়েছিলাম, তো উনার কয়েকটা ছবি আরকি কালেক্ট করার জন্য তার ইসে গেছিলাম। আর কয়েকটা প্রোফাইল থেকে তাকে মেনশনও করছিলাম আরকি। কমেন্টও করছিলাম যে, "আপনার ৩ সপ্তাহ কত বছর পর শেষ হবে আরকি।" তো আমি দেখলাম ওই কমেন্ট করার সাথে, সাথে ব্লক করে দেয়। তো হ্যাঁ। এই ইন্টারেকশন তার সাথে, ওই যে ছবি কিছু নেওয়া আর হচ্ছে আপনি যেগুলো আরকি পাবলিক ছবি, তার কোনো পর্নোগ্রাফিক ছবি আমি নেই নাই। যদিও এরকম টাইপের কিছু আছে। তো এটা তার ইচ্ছা। আমি ভাই তার ছবি নিয়ে আমি কমেন্ট্রি মারতে চাই না। বাট তার হচ্ছে ছবি নিছিলাম। নরমাল ছবি নিছি। এরকম ছবি কিছু নেই নাই। যেটাকে সে হয়তোবা নিজে পর্নোগ্রাফিক বলে করবে, অ্যাকিউজ করবে। ওরকম কোনো ছবি নেইনি। নরমাল ছবি নিছিলাম আর জাস্ট কমেন্ট করছিলাম যে, "আপনার ওই ৩ সপ্তাহ কবে শেষ হবে?" ব্লক ভাই। সাথে, সাথে ব্লক করে দেয়। কিন্তু ভাই যার প্রোফাইল ভর্তি হচ্ছে এই ছবিতে যে আমি আজকে ৬ জনের সাথে, আমি আজকে ৮ জনের সাথে, ৮ টা ছেলের সাথে আমি একা। আমি কোন ছবির ক্যাপশন পড়ি নাই ভাই। আল্লাহ বাঁচাইছে আমারে, কোন ছবির ক্যাপশন পড়ি নাই। এত মানে সময় নাই এ আমার। আরেকজনকে অ্যাকিউজ করতেছে যে সে মানে কেমনে কি ভাই? মানে মানুষ কিভাবে পারে এই জিনিসটা? এই জিনিসটাই আমি বুঝি না যে সে ছবি দিচ্ছে ৮ জন তাকে ঘিরে রাখছে এবং সে মাঝখানে এবং আই গেস পিনাকির সাথে কোন রিলেশন রাখতে হলে কোন না কোন যোগ্যতা তো দরকার মানুষের। কিন্তু পরে কিন্তু পিনাকির জন্য আমার খারাপ লাগছে। পিনাকির আমি একসময় চিনতাম কিন্তু ভালো সম্পর্ক ছিল পিনাকির সাথে। আমি পিনাকির আ জন্য আমার খারাপ আমি লাগছে। আমি চিন্তা করি মাঝে, মাঝে পিনাকির সাথে তার সম্পর্কের আগের আর পরের ছবির মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে আসিফ ভাই। হ্যাঁ, হ্যাঁ, সেটা ঠিক। আপনি দেখছিলেন এনিহাউ পিনাকি যে একবার চুপসে গেছিল চুপসে হয়ে আমের মতো চাপা, চাপা ভাইঙা একদম চিকন হয়ে গেল। ওইটা কিন্তু ওই ঘটনার পরে। পিনাকি যে মানে চ চরিত্র মানে ছ্যাঁচড়া টাইপের চরিত্র। তার তো মানে তাকে এই ধরনের কথা বললে তার তো করার বলার কথা ছিল। বাট আই গেস তার কাছে অত পরিমাণ জিনিসই আছে যে পিনাকির আর সাহস হয় নাই। হ্যাঁ, হ্যাঁ। পিনাকি চুপ হয়ে গেছে একদম। বিষয় একদম চুপ। ঠিক আছে। পিনাকির ভিডিও নিচেও মাঝে, মাঝে দেখি মানে ভিডিওর নিচেও মাঝে, মাঝে অনেকে পোস্ট করে যে কমেন্ট করে যে, "ভাই আপনার বলে ৩ ইঞ্চি ভাই, আপনার বলে ৩ ইঞ্চি।" পরে বুঝলাম যে ওটার অরিজিনটা কোথা থেকে আসে আরকি। এটা মানে ওই অরিজিনাল ছবিটাও আমাদের একজন একবার আমাকে দেখাইছিল তার ফোনে। অরিজিনাল ছবিটাও আছে। খুঁজে বাইর করা যাবে। একসময় বাইর করব না। ঠিক আছে। ঠিক আছে ফারাজ ভাই তাহলে আমরা পরের অরিজিনাল জন ফোন মানে এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়ান। মানে অরিজিনাল মানে কিসের কি আছে আপনার কাছে আসিফ ভাই? আমি বুঝি নাই বিষয়টা। মানে পিনাকি তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন জনের কাছে আ ওই যে জিনিসটা ৩ ইঞ্চি সেটার ছবি পাঠাইতো আরকি। তো এই ছবি একজন আমার আবার দেখাইছিল যে দেখেন তো এই যে ভাই পিনাকি। বাদ দেন ভাই, আল্লাহর আমি রাস্তায় ভাই। আমি আমি তাকে সন্দেহ পোষণ করে বলছিলাম, ৩ ইঞ্চি কেমনে হয়?" তখন সে আমাকে সাথে, সাথে বের করে দেখাইলো। "ভাই এই যে দেখেন একদম প্রমাণ আছে।" তখন আমি প্রমাণ দেখার পরে আমি বিশ্বাস করলাম হ্যাঁ, হইতেও পারে। ঠিক আছে। কিন্তু মানে প্রমাণটা আমি সংগ্রহ করতে পারবো কিন্তু আমার আর রুচি হয় নাই। কিন্তু এটা রাইখা দেওয়া দরকার ছিল কখনো ভাই কত কিছু দেখা লাগে ভাই। আমি তো মাঝখানে আরেকজনের দেখছিলাম যে ওই যে ফাক শি জিনপিং, ফাক কি জানি ব ফাক চায়না। ওই মোবাইল ভাঙতে, ভাঙতে একজন ভিডিও করছিল, মনে আছে আসিফ ভাই? গাঁজা খেতে, তো খেতে হ্যাঁ। তারও তো একটা ছবি আমি কোথা থেকে আবার কে না কে যেন কে দেখছিল যে ড্র মি লাইক ওয়ান অফ ইউর ফ্রেঞ্চ গার্ল এর পোস্ট দিয়ে বইসা আছে। তো ভাই কি দেখা যাবে আর কি দেখা যাবে বাকি আছে ভাই। এটা মাঝে, মাঝে হাসি লাগে ভাই এগুলো দেখতে। বাংলাদেশের ফেসবুকটা একটা বিনোদন কেন্দ্র। বাংলাদেশটাই আসলে একটা বিনোদন কেন্দ্র। এটা একটা ভালো মজা। আ ঠিক আ আছে ফারাজ এগুলো হচ্ছে ভাই দিনের শেষে হচ্ছে আ এপিটোমি অফ এপিটোমি অফ আ কি বলে? মোরালিটি আমাদের সোসাইটিতে এপিটোমি অফ মোরালিটি এরকম যে টপ নচ মোরাল ক্যারেক্টার কারা আছে। হুম, ঠিক আছে আমরা দেখি আর কারা, কারা আছে তাহলে আমাদের সাথে। আ